নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য শুল্ক নিয়ে একেবারে পদ্মবনে মত্ত হস্তির মতো আচরণ শুরু করে দিয়েছেন। এসব খবর আপনারা অল্প বিস্তর সবাই জানেন, কারণ শুল্ক নিয়ে যা চলছে দুনিয়া জুড়ে, তাতে যারা কিছু খবরাখবর রাখেন তাদের সবারই জানা এটা। কিন্তু খোদ ট্রাম্পের নিজের দেশে আজ প্রশ্ন উঠেছে, বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্প যা করছেন সেটা কি তার এখতিয়ারের মধ্যে পড়ে? এই প্রশ্ন যে শুধু রাস্তাঘাটে শোনা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এমন নয়, বিষয়টা পৌঁছে গেছে আদালতে। নিম্ন আদালতে ট্রাম্প হেরেছেন, গেছেন আপিল আদালতে। সেখানে কি হচ্ছে এই প্রতিবেদনে সেই বিষয়গুলি নিয়ে দু চার কথা বলবো। প্রিয় দর্শক, আজ আমেরিকা তার অর্থনৈতিক নীতি এবং সাংবিধানিক আইনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। যে প্রশ্ন দুটি উঠছে তা হলো, একজন রাষ্ট্রপতি কি তার একার সিদ্ধান্তে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? এবং দ্বিতীয়, তিনি কি সে দেশের আইনসভা যেটা আছে কংগ্রেস, সেই কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্বকে উপেক্ষা করে একেবারে একতরফাভাবে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারেন? এই প্রশ্নটা উঠেছে। দুটো প্রশ্ন। দেখুন, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার পর প্রজন্মের পর প্রজন্ম ধরে আইন প্রণেতাদের দ্বারা নির্ধারিত সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থাগুলিকে সম্মান না করে কোনো প্রেসিডেন্ট কি চলতে পারেন? মুখ্য প্রশ্ন এইটাই, যেমন চলছেন ট্রাম্প। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত বাণিজ্য যুদ্ধ এটা ফেডারেল আপিল আদালতে বিচারের মুখোমুখি হওয়ার সাথে সাথে এই বিতর্কটি তীব্র আকার ধারণ করেছে। দেখা যাক এ বিষয়ে আদালত কি বলছে এবং এই বলার ফলে ট্রাম্পের শুল্ক যুদ্ধের কি পরিণতি দাঁড়াতে পারে শেষ পর্যন্ত। ক্ষমতায় দ্বিতীয়বার ফিরে আসার পর থেকে রাষ্ট্রপতি ট্রাম্প অভূতপূর্ব শক্তির সাথে তিনি শুল্ক আরোপ করেছেন। চীন, কানাডা, মেক্সিকো, ভারত এবং প্রতিটি মার্কিন বাণিজ্যে যারা অংশীদার, বড় অংশীদার, সেই সব দেশের ওপর এই কাজ যে তিনি করছেন, তিনি বলছেন এটা করা হচ্ছে আমেরিকার স্বার্থে। মেক আমেরিকা গ্রেট এগেন এই মন্ত্রকে সার্থক করতে। কারণ তার মতে এতকাল আমেরিকা শুধু লোকসান করে গেছে, শুধু দিয়ে গেছে, পায়নি কিছুই। এই ট্রেড ইমব্যালেন্স দূর করতে নাকি তিনি তার মর্জি মাফিক এক এক দেশের ওপর এক এক রকমের শুল্ক আরোপ করছেন। আর এটা তিনি করছেন কোন আইনে সেটাও বলি। আমেরিকায় একটি বিশেষ আইন আছে, সেই আইনের অপব্যাখ্যা করে। আইনটা হলো ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট বা IEEPA, বাংলায় যার নাম দেয়া যায় আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন। আইনটি 1977 সালে প্রণীত হয়েছিল। জরুরি পরিস্থিতিতে কোনো সম্পদ সেইটা অধিগ্রহণ করতে বা লেনদেন সীমাবদ্ধ করতে রাষ্ট্রপতিকে বিশেষভাবে ক্ষমতা দেওয়ার জন্য। কোন পরিস্থিতিতে? কোনো সাধারণ পরিস্থিতিতে নয়, জরুরি পরিস্থিতিতে। ওই বাণিজ্য বিরোধের জন্য কিন্তু এটা করা হয়নি। মার্কিন সংবিধানে বিদেশি রাষ্ট্রের সাথে শুল্ক আরোপ এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, রাষ্ট্রপতিকে নয়। সময়ের সাথে সাথে কংগ্রেস কিছু কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দিয়েছে ঠিকই,
তবে সেগুলো স্পষ্ট আইনি সীমানার মধ্যে থেকে। ট্রাম্প যেভাবে অর্থনৈতিক জরুরি অবস্থার ধোঁয়া তুলে শুল্ক যুদ্ধে নেমেছেন, সেটা আগে কখনো হয়নি। আর এখানেই এসেছে ট্রাম্পের বিরুদ্ধে যা খুশি করা এবং আইন লঙ্ঘনের অভিযোগ। আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে ট্রাম্পের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইন, এই আইন জারি করার ক্ষমতা, সেটাকে প্রশ্নের মুখে আদালতের সামনে দাঁড়িয়ে। এই বছরের মে মাসে একটি বাণিজ্য আদালত রায় দিয়েছে যে রাষ্ট্রপতি ট্রাম্প আইনের অধীনে তার কর্তৃত্ব যেটা আছে সেই কর্তৃত্ব অতিক্রম করেছেন। অর্থাৎ শুল্ক নিয়ে যা করছেন ট্রাম্প, সেটা তিনি করতে পারেন না। কিন্তু আদালতে, এই নিম্ন আদালতে এই রায় দেওয়ার পরেই ট্রাম্প প্রশাসন দ্রুত উচ্চতর আদালতে আপিল করে। আজ যখন এই প্রতিবেদন করছি, তখন আপিল আদালতের 11 বিচারকের একটি প্যানেল, কতগুলো 11 জন বিচারকের একটি প্যানেল এই বিষয়টি বিবেচনা করছেন। ট্রাম্পের আইনজীবীদের তারা জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন যে আমেরিকার হঠাৎ করে স্থায়ী যে বাণিজ্য ঘাটতি, ট্রাম্প বলছে যে আমাদের বাণিজ্য ঘাটতি হচ্ছে, এই ঘাটতি হঠাৎ করে এত তীব্র হলো কিভাবে, যে জরুরি অবস্থা জারি করতে হলো। আর সেই জরুরি অবস্থা জারি করা হচ্ছে কংগ্রেসকে পাশ কাটিয়ে। শুনানির সময় এক বিচারকের প্রশ্ন ছিল, জরুরি অবস্থার আইন আইইপিএতে কোথাও শুল্ক আরোপ শুল্ক শব্দটির উল্লেখই নেই, তাহলে ট্রাম্প শুল্ক নিয়ে যা করছেন সেটা কিসের ভিত্তিতে? আরেক বিচারক বলেছেন, যদি রাষ্ট্রপতি মনে করেন যে আমাদের সামরিক প্রস্তুতিতে অর্থ সমস্যা আছে, তাই তিনি কফির উপর 20% কর আরোপ করেন, তাহলে এই প্রশ্ন করা যায়, এর ফলে কি সমস্যা মিটবে? ট্রাম্পের বিপক্ষে যুক্তি দিয়ে আরেক বিচারকের প্রশ্ন, ট্রাম্প দেশের আইনকে শ্বাসরুদ্ধ করেছেন। বিষয়টি এখন এসে দাঁড়িয়েছে একেবারে সম্পূর্ণ সাংবিধানিক প্রশ্নে, কংগ্রেস বনাম রাষ্ট্রপতির অধিকারের লড়াইতে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা আমেরিকা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থা ক্ষমতা পৃথকীকরণের ওপর নির্মিত। ক্ষমতা পৃথকীকরণ মানে ক্ষমতার ভাগাভাগি করা, তার উপরে নির্মিত। এখানে বিচার বিভাগ, কংগ্রেস সবারই, রাষ্ট্রপতি সবারই আলাদা আলাদা করে ক্ষমতার সীমাবদ্ধ ক্ষমতা বেঁধে দেয়া আছে। যদি হোয়াইট হাউস জরুরি ঘোষণা ব্যবহার করে ইচ্ছামতো বাণিজ্য নীতি আরোপ করতে পারে, তাহলে ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট তারা যে কোনো ক্ষেত্রে জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারেন। সংবিধান প্রদত্ত যে চেকস অ্যান্ড ব্যালেন্স, সেই ব্যাপারটাই আর থাকে না। ট্রাম্প প্রশাসন যুক্তি দিচ্ছে যে আইইপিএতে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থায় কাজ করার জন্য বিস্তৃত ক্ষমতা দিয়েছে, কিন্তু সেটা বললেও তারা পর্যন্ত স্বীকার করেছে যে কোনো রাষ্ট্রপতি এখনো পর্যন্ত এই আইন এভাবে ব্যবহার করেননি, এমনকি করার কথা ভাবেননি পর্যন্ত। এ ধরনের কোনো প্রস্তাবই কখনো বিবেচিত হয়নি ইতিপূর্বে। ট্রাম্পের এই বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে আদালতে গিয়েছে আমেরিকার 5টি ছোট ব্যবসায়ী সংস্থা এবং সে দেশের 12টি রাজ্য। এই বাদীদের, এরা হচ্ছেন বাদী, আর ট্রাম্প হচ্ছেন বিবাদী। এই বাদীদের দাবি যে কেবল কংগ্রেসই শুল্ক নির্ধারণ করতে পারে, রাষ্ট্রপতির এ ব্যাপারে কোনো ক্ষমতা নেই। এই দায়িত্ব রাষ্ট্রপতি নিলে কেবল 200 বছরের যে আমেরিকার শাসনতন্ত্র শুধু ভেঙে যাবে না, দেশের অর্থনীতির উপর অনিয়ন্ত্রিত সরকারি ক্ষমতার দরজা খুলে যাবে, প্রেসিডেন্ট যা খুশি করবে। এই পরিস্থিতিতে একটি স্বাভাবিক প্রশ্ন, ট্রাম্প কি তাহলে পিছু হটবেন?
আজ এই পিছু হটবেন, কিংবা এর পরে তাহলে কি হতে চলেছে? আজ এই সময় পর্যন্ত পিছু হটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ট্রাম্পের। তিনি সোশ্যাল মিডিয়া এবং প্রচারণার মাধ্যমে সোচ্চার হয়ে রয়েছেন যে তার শুল্ক আরোপের যুক্তি, সেই যুক্তি তিনি রক্ষা করছেন। যুক্তি এটাই যে আমেরিকার অর্থনীতি ঝুঁকির মুখে, তাই এটা করতে বাধ্য হচ্ছেন তিনি। কিন্তু বাস্তবতা যেটা সেটা স্পষ্ট। এই শুল্ক নীতি নিয়ে গোয়ার্তুমির ভাগ্য এবং রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বৃহত্তর যে দাবি, এই দাবি আজকের দিনে পুরোপুরি নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর। বিচারকরা এখনো রায় দেননি, কিন্তু মৌখিক যুক্তিতে তাদের তীব্র সংশয় যেটা প্রকাশ করছেন যে প্রশ্নের মাধ্যমে, তাতে বোঝা যায় যে ট্রাম্পের অবস্থান খুবই নড়বড়ে এবং তিনি এই লড়াইয়ে হারবেন। আপিল আদালত যাই সিদ্ধান্ত নিক না কেন, এই মামলাটি শেষ পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন ট্রাম্প। তাতে সময় যাবে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতার সীমা চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হবে। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আজকে আমেরিকার জন্যে ঝুঁকিটা তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, আমেরিকার কেন চিন্তা করা উচিত? যদি রাষ্ট্রপতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়, তাহলে যে কোনো ভবিষ্যৎ রাষ্ট্রপতি, সে যে কোনো দলেরই হন না কেন, কংগ্রেসে কোনো আইন পাস না করেই বাণিজ্য, পরিবেশগত, এমনকি দেশীয় নীতি পুনর্গঠনের জন্য, দেশের ভেতরের নীতি পুনর্গঠনের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারেন। এবং এটি হবে আমেরিকার ক্ষমতার ভারসাম্যে একটি গভীর পরিবর্তন। এর পরিবর্তে এইটা হচ্ছে, আর সেটা না করে আদালত যদি রায় দেয় যে সত্যিকারের জরুরি অবস্থা জারির জন্য কংগ্রেসের সমর্থন প্রয়োজন, প্রেসিডেন্ট এককভাবে কিছু করতে পারেন না, তাহলে সেটা হবে আমেরিকার গণতন্ত্র ও সংবিধানের জয়। যদি আদালত রায় দেয় যে কংগ্রেসকে পাশ কাটিয়ে শুল্ক আরোপের কোনো অধিকার ট্রাম্পের নেই, তাহলে এখন কি হবে? যে দেশগুলি এই নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকার সঙ্গে, তাদের চুক্তির কি হবে? ট্রাম্প যা চরিত্রের মানুষ, তাতে তখন তিনি সাফাই দিতে পারেন এটা ওই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি, এবং ওই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে হলে কংগ্রেসের কোনো সমর্থন দরকার নয়, ওটা দুই দেশের মধ্যের ব্যাপার। এবং তিনি বলবেন যে সহমত ও সমঝোতার ভিত্তিতে এই চুক্তি হয়েছে, কোনো চাপ নেই। চুক্তির বয়ানও নাকি সেভাবেই করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসা যাবে না। এই জন্যেই বলেছি, ওই ট্রাম্প গত কয়েক মাস ধরে যেভাবে ভয় দেখাচ্ছেন, সেই ভয়ের কাছে অনেকে আত্মসমর্পণ করেছেন। ওই যে শোলে ছবিতে একটা ডায়ালগ ছিল, শোলে ছবি খুব বিখ্যাত ভারতের ছবি, সেই ছবিতে একটা ডায়ালগ ছিল, জো ডর গিয়া ও মর গিয়া। যেমন বাংলাদেশ ডর গিয়া তো বাংলাদেশ মর গিয়া, তো জো ডর গিয়া সো মর গিয়া। যেমন বাংলাদেশে এখানে 25টা, একটা অর্ধেক নয়, 25টা বোয়িং বিমান কেনার চাহিদা নেই যেখানে। আচ্ছা, জিনিস কেনে কখন মানুষ? যখন তার সেই জিনিসটা কেনার চাহিদা হয়। সেখানে বাংলাদেশ 25খানা বোয়িং বিমান কেনার অর্ডার দিয়ে দিয়েছে, এবং সেটা কিনতে হচ্ছে চাপে পড়ে। চীনের থেকে অস্ত্র কেনা যাবে না, কিনতে হবে আমেরিকার কাছ থেকে। বেশি দামে গম কিনতে হবে আমেরিকার কাছে। এসব তো প্রকাশিত চুক্তি। এর বাইরে অপ্রকাশিত বা গোপন চুক্তিও কি আছেন ঈশ্বর জানেন। তবে যে সন্দেহগুলো করা হচ্ছে, মার্কিন সৈন্য ঘাঁটি তৈরি হবে বাংলাদেশে, সেই চুক্তি হয়ে গেছে বাংলাদেশ সরকারের সঙ্গে। আর আরও অনেক কিছু আছে। এক কথায় যুক্তরাষ্ট্রে কি রপ্তানি হবে, কারণ বাংলাদেশ থেকে বড় রপ্তানি হওয়ার জিনিস একমাত্র রয়েছে অ্যাপারেলস বা পোশাক শিল্প, পোশাক। সেই পোশাক শিল্পের কি হাল এখন বাংলাদেশে সেটা সবাই জানে। সেই সুতরাং যুক্তরাষ্ট্রে কতটা পোশাক রপ্তানি হবে তার ঠিক নেই। আগে ভাগে দেশ বিক্রি করে দেয়া হলো চুক্তি করে।
তার পেছনে কি আছে? ভয়ের রাজনীতি। আমেরিকার তালে তাল না মেলালে যদি গদি চলে যায়, তাই এই দেশ বিরোধী চুক্তি করেছে ইউনূস এবং খলিলুর তাদের সরকার। আমেরিকার চাপের রাজনীতির কাছে যে ভয় পায়নি সে বেঁচে গেছে, তার প্রমাণ তো হাতের নাগালে। যেমন ভারত, যেমন চীন, একে বলে কূটনৈতিক সাহস বা সাহসের কূটনীতি। ইউনূস, খলিলুর অ্যান্ড কোম্পানি এটা বুঝবেন না, বুঝতে চাইবেন না, কারণ তারা শুধু বোঝেন ব্যক্তিগত স্বার্থ, দেশের স্বার্থ নয়। সেই জন্যেই তারা ওই চুক্তি করেছেন, আর এর পরিণাম হবে যে ডর গিয়া সো মর গিয়া। এখনকার মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, ধন্যবাদ।